আমার স্ক্রিন ভিজিবল। আমরা অনিয়মিত আর নিয়মিত বাহিনী পড়া পড়লাম হচ্ছে সেকেন্ড ক্লাস, যেদিন আমরা এই আমাদের মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা সেকেন্ড টাইম করি, তখন হচ্ছে আমরা নিয়মিত অনিয়মিত বাহিনী পড়ি। এরপরে আমি আরেকটা ক্লাস নিচ্ছি, যেখানে আমি একদম ভারতীয় বাহিনীর যৌথ বাহিনীর সাথে পাকিস্তানিদের যুদ্ধ, আমাদের দেশের জন্য কিভাবে ফান্ড কালেক্ট করা হয়েছিল, আর হচ্ছে আমরা কিভাবে আমাদের বুদ্ধিজীবীদের মারা হয়েছিল, এগুলো সব আমরা আলোচনা করি। আমাদের আজকে জাস্ট লাস্ট দুটো পার্ট বাকি, এরপরে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। লাস্ট দুটো পার্ট, একটা হচ্ছে গণহত্যা ও নির্যাতন, আরেকটা হচ্ছে পাকিস্তানিদের আত্মসমর্পণ। চলো শুরু করি। যদি আমার কোনো কথা না বুঝো তাহলে অবশ্যই মাইক্রোফোন অন করে বলতে পারো। দেখো, গণহত্যা ও নির্যাতন। দখলদার পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়ে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, আর এটা আমরা জানি। 25শে মে মধ্যরাত থেকে নিরস্ত্র বাঙালিদের উপর হত্যাযজ্ঞ শুরু হয়। রাতেই তারা সেনানি এবং পিপিআর দপ্তর, পুলিশ লাইন এবং আনসার ব্যারাকে হামলা চালিয়ে বাঙালি সদস্যদের হত্যা এবং বন্দী করতে শুরু করে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাঁতীবাজার সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে গণহত্যা চালায় এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। গণহত্যার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ANM মনিরুজ্জামান, এবং ধরে নিয়ে যাওয়া হয় রাজনীতিবিদ শহীদ মশিউর রহমান সহ আরো অনেক, যাদেরকে পরে আটকে রেখে নির্যাতন করে হত্যা করা হয়। এখানে দেখো, আমরা পুরো চ্যাপ্টারে যা কিছু পড়ি প্রত্যেকটা টপিকের একটু করে সামারি এখানে বলা হলো। যারা ক্লাস করো নাই ওরা হচ্ছে একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নিও, কারণ হচ্ছে ওই দিন যেদিন ক্লাস করো নাই ওই দিন হয়তো আমি তোমাদেরকে কিভাবে প্রবাসী সরকার কিভাবে আমাদের দেশের জন্য বিদেশ থেকে ফান্ড কালেক্ট করতো, কিভাবে জাতিসংঘে আমাদের কথা উঠেছিল, কিভাবে বিদেশি বিভিন্ন গীতিকার সুরকার আমাদের জন্য কনসার্ট আয়োজন করে আমাদের জন্য টাকা কালেক্ট করে আমাদের দেশে পাঠিয়েছিল, আর হচ্ছে কিভাবে আমাদের দেশের জ্ঞানী গুণী মানুষকে তারা কিভাবে কেন নিয়ে যায়, এই কথাগুলো আমরা ওখানে পড়ি। এখন ওই যে ওইটুকুর সামারি এখানে আমরা প্রথমেই জানি 9 মাস ধরে যুদ্ধ হয়, 9 মাস ধরেই আমরা নির্যাতিত হই। 25শে মার্চ থেকে আমাদের উপর হত্যাকাণ্ড শুরু হয়। এরপর হচ্ছে প্রথমেই সেনানিবাস। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি, যখন একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে প্রথমে ওখানে যেখানে মানুষ অনেক বেশি ওই মানুষগুলোকে আগে ভেঙে দিতে হবে বা মানুষগুলোকে নিরস্ত্র করতে হবে। মানুষকে নিরস্ত্র করার জন্য পাকিস্তানিদের প্রথম স্টেপ ছিল যে ওরা সেনানিবাস, মানে যারা ওদের মতোই ট্রেন্ড, ওদেরকে নিরস্ত্র করা। তার মানে দেখো, সেনানিবাস, পিপিআর, পুলিশ, মানে পুলিশ, র্যাব, আনসার, প্রত্যেকে যাদের কাছে হচ্ছে কিছু উইপেন ছিল ওদের এগেনস্টে যুদ্ধ করার জন্য, ওদেরকেই ওরা হত্যা করে, বন্দী করে। ওকে, এরপরে আসে স্টুডেন্ট। এখন একটা দেশের যখন স্টুডেন্টদেরকে মারবা বা স্টুডেন্টদের কে যখন তুমি কিডন্যাপ করবা বা অত্যাচার নির্যাতন করবা, তখন একটা দেশ এমনি ভেঙে পড়বে, সব দিক থেকে ওই একটা দেশ ভেঙে পড়বে। তাই প্রথমে দেখো, সেনানিবাস, পিআর দপ্তর, পুলিশ, আনসার ব্যারাকে হামলা চালায়। এরপর চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাঁতীবাজার। যেহেতু এগুলো প্রত্যেকটা কাছাকাছি, এজন্য ওখানে হচ্ছে আগুন জ্বালায়, বাড়িঘর আগুন জ্বালায় দেয়। তারপর হচ্ছে স্টুডেন্টদের মারে, তাঁতীবাজারে গিয়ে তাঁতিদের উপর অত্যাচার নির্যাতন করে, তাঁতিদেরকে বের করে দেয়, এমন অনেক কিছু হয়। পরে হচ্ছে লাস্টে 14ই ফেব্রুয়ারি, সরি 14ই ডিসেম্বর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, উনি আমাদের সারা দেশে অনেক বেশি পপুলার একটা মানুষ বলতে পারবা। যখন দেখবা যে আমাদের তোমরা তোমাদের দেখা যাচ্ছে নানু ভাই বলো বা দাদু ভাই বলো, যারা ওই সময়ে ছিল,
বা অনেক সময় আমাদের দেখা যায় মামা বা চাচা অনেকেই দেখা যায় যে 1971 অনেক ছোট ছিল। ওনারা এই যে গোবিন্দচন্দ্র দেব বা ঠাকুরদা জ্যোতির্ময় গুহ ঠাকুরদা ওনাদেরকে চিনে, ওনাদেরকে ভালোভাবে চিনে। এখন ওনাদের থেকেও তোমরা ওনাদের কথা জিজ্ঞেস করতে পারো বা মাঝে মাঝে দেখে তো অনেক বইয়ে ওনাদের কথা লেখা আছে। ওনারা অনেক পপুলার, ওনারা অনেক বেশি মেধাবী মানুষ ছিল। এখন এইসব মানুষ, এই ধরনের মেধাবী মানুষকে যখন আমি আমার দেশ থেকে বের করে দিব বা হত্যা করব বা কোনোভাবে বন্দি করে অত্যাচার নির্যাতন করে মেরে ফেলবো, তখন দেখা যাবে একটা একটা দেশ এমনিই অনেক বেশি পিছায় যাবে। বলা হয়ে থাকে আমাদের বাংলাদেশ বিশ্ব থেকে 50 থেকে 60 বছর পিছায় গেছে শুধুমাত্র ওই 14ই ডিসেম্বরের হত্যাকাণ্ডের জন্য। 14ই ডিসেম্বর যেভাবে আমাদের জ্ঞানী গুণী মানুষকে অত্যাচার নির্যাতন করে বা ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে, এমন আমরা অনেক মানুষের নাম জানি। এই যে 14ই ডিসেম্বরের এই কাহিনীটা, এটার কারণে অনেক সময় অনেকেই বলা হয়ে থাকে, অনেক বড় বড় মানুষ বা আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা বলে থাকে বাংলাদেশ পৃথিবী থেকে 50 বছর পিছিয়ে, শুধুমাত্র সেদিন 14ই ডিসেম্বরের সেই হত্যাকাণ্ড, সেই মেধাবী নিধনের কারণে। এছাড়াও আমাদের এই এই বইয়ে এই কথাগুলো না থাকলেও আমরা দেখবা যে আমরা আমাদের নানি দাদু বা মা বাবা থেকে অনেক বড়দের থেকে বা স্কুলে আমাদের টিচাররা যখন আমাদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বলেন, তখন দেখবো ওনারা এটা বলে থাকেন যে আমাদের দেশের অনেক বড় বড় লাইব্রেরি ছিল। এই সময়ে আমাদের দেশের অনেক বড় বড় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি গুলো লুটপাট করা হয়। একটা দেশে যখন কোনো ধরো কোনো একটা বড় বিশ্ববিদ্যালয়, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এমন কিছু কিছু বই আছে এখনো পর্যন্ত যা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেই তোমরা পাবা, আর কোনো জায়গায় তুমি পাবা না। যে অরিজিনাল যে কপিটা, তোমরা যখন বড় হবা, যে কলেজে উঠবা, তখন বা যে মানুষ কোনো যখন বই কিনবা বা বই গিফট করবে, তখন তোমাকে জিজ্ঞেস করে এটা অরিজিনাল কিনা। একটা অরিজিনাল থাকে, একটা নিউজ প্রিন্ট থাকে। আমরা ম্যাক্সিমাম টাইম নিউজ প্রিন্ট করি, কিন্তু আমাদের যে বড় বড় লাইব্রেরি গুলো আছে ওগুলো দেখা যায় কি এক পিস বই, ওই একটা মাত্র বই দেখা যায় ওই বড় বড় লাইব্রেরি গুলোতে থাকে, যার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। এই যে ওই টাইমটাতে, এই যে 1971-এর 14ই ডিসেম্বরে যে আমাদের মেধাবী নিধনটা হলো, ওটার পরে আমাদের অনেক মানুষকে মেরে ফেলার সাথে সাথে আমাদের দেশে যে অনেক এক্সক্লুসিভ কিছু বই ছিল, যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে হয়তো ছিল না, যেহেতু আমরা পাকিস্তান ছিলাম তখন, পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আমরা আলাদা হয়ে যাই, তখন নিশ্চয়ই ওই টাইমে থাকা অবস্থায় ওই বইগুলো পাকিস্তানিরা নিয়ে যায়নি, কিন্তু লুটপাট করে। ওই লুটপাট করার কারণে দেখা যায় আমাদের অনেক এক্সক্লুসিভ বই চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, যার কারণে আমরা অনেক বেশি পিছায় যাই। এখন একটা দেশ থেকে যদি আমাদের জ্ঞান অর্জনের জিনিসগুলাই নিয়ে যায়, এখন আমার দেশ থেকে যদি সব টিচারকে উঠায় নিয়ে যায়, আমরা বা তোমরা আমরা কোত্থেকে পড়াশোনা করব? আমরা নিজে নিজে কতক্ষণ পড়বো? প্রথমে তোমাকে নিয়ে গেল, তোমার লিডারকে নিয়ে গেল, এরপর নিয়ে গেল তোমার টিচারদেরকে নিয়ে গেল, এরপর তোমার বই খাতা নিয়ে গেল। তুমি কিভাবে সার্ভাইভ করবা? একটা দেশ কিভাবে সার্ভাইভ করবে? এজন্য ওই সময়ে ওরা চলে তো গেছে, কিন্তু ওদের লাস্ট স্টেজ ছিল আমাদেরকে মেধা শূন্য করা। এই যে এখানে এই জিনিসটাই বলা হলো এতক্ষণ, এই পুরোটাতেই এটা বলা হলো। প্রথমে দেখো 9 মাস যুদ্ধে আমাদেরকে কিছু করতে পারে নাই, এজন্য অনেক মারামারি করছে, যে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট মারলো, তারপরে এরপরে সাধারণ মানুষ মারলো, এরপরে হচ্ছে পুলিশ মারলো, ইপিআর আনসার ওদের মারার পরে মারলো কাদেরকে? লাস্ট স্টেজ, ওরা যখন বুঝতে পারছে যে ওদের ধ্বংস অনিবার্য, ওরা অবশ্যই পদত্যাগ করতে হবে, ওদেরকে আত্মসমর্পণ করতে হবে আমাদের কাছে, আমাদের দেশ আমাদেরকে দিয়ে দিবে। যখন আমাদের দেশ আমাদেরকে দিয়ে দিবে, যখন ওদের লাস্ট স্টেজ এটা ছিল যে ওদেরকে আত্মসমর্পণ করতেই হবে, তখন ওরা আমাদের মেধাবী নিয়ে গেল। কারণ তোমরাই চিন্তা করো যে 16ই ডিসেম্বর ওরা জানে, ওরা আত্মসমর্পণ পত্রে সাইন করবে, একটা দলিল হয়ে যায়, তখন তারা 2 দিন আগে ওরা আমাদের মেধাবী নিয়ে মেরে ফেলছে। তার মানে ওদের টার্গেট ছিল আমাদের মেধা শূন্য করা। ওকে, এরপর দেখো আমি এখানে পুরোটা আমি তোমাদেরকে এই কথাটাই এখানে বলছি।
এই দেখো, মুক্তিযুদ্ধের শুরুতে এবং শেষ পর্যায়ে দেশের মেধাশূন্য পরিকল্পনা থেকে তারা মুক্তিযুদ্ধে ব্যাপকভাবে বুদ্ধিজীবীদের ব্যাপকভাবে হত্যা করে। এই যে বুদ্ধিজীবী, আমি এতক্ষণ যাদের কথা বললাম ওনারা সবাই বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন সাংবাদিক শহীদ সাবের, দানবীর রন্দা প্রসাদ সাহা, নূতন চন্দ্র সিংহ, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্তের কথা আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম যে উনি আমাদের দেশের প্রথম মানুষ, প্রথম বাংলাদেশি ছিলেন যিনি আমাদের বাংলাদেশ পার্লামেন্টে আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়। উনি হচ্ছে আমাদের প্রথম বাঙালি বা বাংলাদেশি, যাই বলি, যে উনি আমাদের প্রথম বাংলাদেশি যিনি পার্লামেন্টে বা সংসদে দাঁড়িয়ে বলেছিল যে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে, উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। দেশের অভ্যন্তরে মানুষ ছিল অবরুদ্ধ, কয়েক হাজার মানুষকে একটি ছোট এলাকা ঘিরে সেদিন হত্যা করা হয়। অবরুদ্ধ মানুষ ও পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসরদের গণহত্যার শিকার হয়। দেখো, এই যে এই লাস্ট লাইনটা সবাই দাগাও, এই লাস্ট লাইনটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যখন বড় হবা, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা মেডিকেলে পরীক্ষা দিবা, তখন তোমাদের এই ইনফরমেশন গুলো অনেক লাগবে। সাথে সাথে এখন পরীক্ষার জন্য তো অবশ্যই লাগবে। এখন যে আমাদের এমসিকিউ পরীক্ষায় যে এমসিকিউ আসবে, এই এমসিকিউ পরীক্ষায় অবশ্যই এই ইনফরমেশন গুলো লাগবে। দেখো, খুলনার ডুমুরিয়া উপজেলা চুকনগরে 20 মে ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা ঘটে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা। এই লাইনটা ভালো করে দাগাও, যার কাছে যে রঙের হাইলাইটার আছে ওটা দিয়ে দাগাও। দেখো, 3রা ডিসেম্বর 1971 যৌথ বাহিনীর আক্রমণের ফলে পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত, তখন তারা বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশা তৈরি করে। দেখছো, ওরা 3রা ডিসেম্বর যখন ওরা হেরে যায়, যখন ওদের উপর যৌথ বাহিনী কারো মনে আছে যৌথ বাহিনী কি? যৌথ বাহিনী হচ্ছে বাংলাদেশের যে পূর্ব পাকিস্তানের নিয়মিত বাহিনী আর ভারতীয় বাহিনী মিলে যে একটা বাহিনী তৈরি হয়, ওটা হচ্ছে যৌথ বাহিনী। যখন ইন্ডিয়া আমাদেরকে হেল্প করার ডিসিশনটা নেয়, তখনই আমাদের সাথে ওরা যৌথ বাহিনী ফর্ম করে, যেন ওদের কাছে যেসব অস্ত্র আছে ওই অস্ত্রগুলো আমাদের দেশের যুদ্ধে ওরা ব্যবহার করতে পারে। তখন ওরা পাকিস্তানের সাথে যেন ওরা যুদ্ধ করতে পারে। এই যে যৌথ বাহিনী ফর্ম করার কারণেই হচ্ছে পাকিস্তান ওই 1971-এ গিয়ে ইন্ডিয়ার উপরে আক্রমণ করে, যে তখন বাংলাদেশ ছাড়ো, আগে ইন্ডিয়াকে দমন করো, এরকম একটা পাকিস্তানিদের মধ্যে এমন একটা মাইন্ডসেট ছিল যে ওরা যৌথ বাহিনী করে ফেলছে, এখন আমি আগে ইন্ডিয়াকে দমন করতে হবে, তাহলে দেখবা যে বাংলাদেশ এমনি দমে যাবে, কারণ বাংলাদেশের কাছে কিছু নেই। ওকে, এরপর দেখো, এই পরিকল্পনা অনুযায়ী বাংলা শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সঙ্গীতজ্ঞদের ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাহিত্যিক অধ্যাপক উজির চৌধুরী, কথা শিল্পী আনোয়ার পাশা, সাহিত্যিক এবং সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক নিজামুদ্দিন, সিরাজউদ্দিন হোসেন, সেলিনা পারভীন এবং ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আলিম চৌধুরীর মতো বরেণ্য ব্যক্তিবর্গ। দেখো, এসব সূর্য সন্তানদের অধিকাংশ 10 থেকে 14 ডিসেম্বর তুলে নিয়ে যাওয়া হয়। এই লাইনটা দাগাও, 10 থেকে 14 ডিসেম্বর। যদি কোশ্চেন আসে যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তুলে নিয়ে যাওয়া হয়, তখন 10 থেকে 14 ডিসেম্বর। আমাদের অনেক সময় এমসিকিউতে এমন অনেক কিছু হয় যে দেখা যায় এই যে 10 থেকে 14 ডিসেম্বর এখানে আছে, কিন্তু তোমাদের অপশনে থাকে হয় 10 ডিসেম্বর না হয় 14 ডিসেম্বর। 10 ডিসেম্বর থাকলে 14 ডিসেম্বর থাকে না, 14 ডিসেম্বর থাকলে 10 ডিসেম্বর থাকে না, যে কোনো একটা থাকে। সো এটা কেয়ারফুল থাকবা যে কোন অপশনটা আছে, আর যদি রেঞ্জ থাকে এরকম 10 থেকে 14, তাহলে তো তোমাদেরই লাভ। দেখো, তাই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। আমরা সবাই জানি শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বিজয় অর্জনের পরে এসব সূর্য সন্তানদের লাশ রায়ের বাজার বধ্যভূমিতে পাওয়া যায়। এই দেখো, আমরা কিন্তু জানি রায়ের বাজার বধ্যভূমি আমাদের দেশের সবচেয়ে বড় বধ্যভূমি, কিন্তু হচ্ছে আমরা কিছুক্ষণ আগে কি বললাম,
খুলনার ডুমুরিয়া উপজেলায় যে চুকনগরে যে 20শে মে হত্যাযজ্ঞ চলে, ওটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ, আর ওটাই সবচেয়ে জঘন্যতম হত্যাযজ্ঞ। বুঝতে পারছো? আমরা সবাই মনে করি যে রায়ের বাজারে সবাইকে, মুনীর চৌধুরী, তারপর ফজলে রাব্বি, মানে প্রত্যেকটা সাংবাদিক, কথা সাহিত্যিক, ধীরেন্দ্রনাথ দত্ত, গোবিন্দচন্দ্র দেব, প্রত্যেককে আমরা সবাই মনে করি যে ওদের প্রত্যেককে এনে রায়ের বাজারে এনে মেরে ফেলছে। কিন্তু এমন না, ওদের অনেককে দেখা যাচ্ছে যে অনেক বুদ্ধিজীবীকে ওই চুপনগরে নিয়ে গিয়ে মারা হয়েছিল। ওকে, এবার দেখো এই পরিকল্পিত হত্যাকাণ্ড চালাতে গিয়ে পাকিস্তানি বাহিনী তাদের দোসররা এদেশে অনেক বধ্যভূমি তৈরি করে। এর মধ্যে কয়েকটি বড় বধ্যভূমি, এই দেখো কয়েকটি বড় বধ্যভূমি: রায়ের বাজার, চট্টগ্রামের পাহাড়তলী, খুলনার খালিশপুর, সিলেটের শমসেরনগর ইত্যাদি। সারা দেশে জেলা এবং মহকুমায় নির্জন নদী তীর এবং চা বাগানে অসংখ্য বধ্যভূমি গড়ে উঠেছিল। যেখানে যেখানে অনেক দেখা যায় যে নিস্তব্ধ একটা জায়গা, তখন ওখানে ওখানে ওরা হত্যাযজ্ঞ চালায়, যে ওদেরকে ওখানে মেরে ফেলে রাখবে, ওখানে গলে পচেই মাটির সাথে মিশে যাবে, ওদের অস্তিত্ব যেন আর কেউ না পায়। এই জন্য ওরা সবসময় দেখা যাচ্ছে পাকিস্তানিরা এমনি জেনারেলি তো দেখা যাচ্ছে রায়ের বাজার বধ্যভূমি বলো, চুকনগর বা শামসেরনগর বলো, এখানে পাওয়া গেছে। কিন্তু ওরা অনেক মানুষকে দেখা যাচ্ছে বাড়ি থেকে উঠায় নিয়ে গেছে। ধরো সিলেট বাড়ি থেকে উঠায় নিয়ে গেছে, সিলেটের আশেপাশে, বাড়ির আশেপাশে কোনো চা বাগান আছে, বা ধরো 10-20 মিনিটের দূরত্বে এরকম কোনো চা বাগান আছে, ওখানে মেরে ফেলে রেখে চলে গেছে। এখন এই যুদ্ধ বিধ্বস্ত দেশে ওখানে চা বাগানে কে যাবে? এখন কাজ করতেও তো চা বাগানে কেউ যায় না, এই জন্য দেখা যায় যে ওখানে ওরা গলে পচে মরে গেছে, মানে গলে পচে মাটির সাথে মিশে যায়। কিন্তু পরক্ষণে যখন আমরা আমাদের দেশটাকে রিফর্ম করতে স্টার্ট করি, তখন দেখা যায় যে এগুলো আস্তে আস্তে বের হয়ে আসে। এবার দেখো আত্মসমর্পণ। এই আত্মসমর্পণটা অনেক ইম্পর্টেন্ট, এটা সিকিউতে আসতে পারে। হ্যাঁ, ঘ নাম্বার কোশ্চেনে এটা ইম্পর্টেন্ট। পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। ওই হানাদার বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী নিয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই দেখো, মুক্তিবাহিনী আর মিত্রবাহিনী নিয়ে গঠিত হয় যৌথ বাহিনী। যারা ভুলে গেছো ওরা দেখো, ভালো করে এই লাইনটা দাগাও সবাই। যারা ভুলে গেছো বাবা, যারা ভুলো নাই, সবাই এই লাইনটা দাগাও। যৌথ বাহিনী আর মিত্রবাহিনী মিলে হয়, মুক্তিবাহিনী আর মিত্রবাহিনী মিলে হয় যৌথ বাহিনী। এই যে খাতা বইয়ের এদিকে 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 জায়গা আছে না, এই যে ভাবে তোমাদের বইয়েও সেম, এই বইটাই তো তোমরা পড়তেছো, এই যে এদিকে এদিকে জায়গা আছে, এই সব জায়গাগুলোতে লিখো মুক্তিবাহিনী প্লাস মিত্রবাহিনী ইকুয়াল যৌথ বাহিনী। মুক্তিবাহিনী প্লাস মিত্রবাহিনী ইকুয়াল যৌথ বাহিনী। মুক্তিবাহিনী প্লাস মিত্রবাহিনী ইকুয়াল যৌথ বাহিনী। ওকে, এবার দেখো আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিলেন যৌথ বাহিনীর কমান্ডার। এই জায়গাটা দেখো, এটা এমসিকিউতে আসবে। যৌথ বাহিনীর কমান্ডার কে ছিলেন? লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা হলো যৌথ বাহিনীর কমান্ডার। এই যে এখানে এই ইনফরমেশন গুলো এখানে ছোট ছোট করে নোট ডাউন করো। যৌথ বাহিনীর কমান্ডার ইকুয়াল লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। উপরে হেডলাইন দাও যে আত্মসমর্পণ দিয়ে এখানে 1 2 3 4 করে লিখো। 1 দিয়ে লিখো যৌথ বাহিনীর কমান্ডার, এরপর ইকুয়াল দিয়ে লিখো যে লেফটেন্যান্ট জগজিৎ সিং অরোরা এবং মুজিবনগর সরকারের প্রতিনিধি। এরপর লিখো যে মুজিবনগর সরকারের প্রতিনিধি মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। উনি হচ্ছেন আমাদের মুজিবনগর সরকারের প্রতিনিধি।
মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। ওকে, এবার দেখো, তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল MAG ওসমানী। আমরা এই যে এটা একটা ইনফরমেশন, উপস্থিত ছিলেন না একটা ইনফরমেশন, আরেকটা ইনফরমেশন হচ্ছে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন কর্নেল MAG ওসমানী। সিলেটে একটা মেডিকেল কলেজ আছে, কর্নেল MAG ওসমানী মেডিকেল কলেজ, যেটাকে আমরা সিলেট মেডিকেল কলেজ বলে থাকি। দেখো, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিল কর্নেল MAG ওসমানী, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক। এই জিনিসটা ভুলবা না, এটা MCQ তেও আসতে পারে, আবার আমাদের যে সিকিউ কোয়েশ্চেন আছে সিকিউর ক নাম্বারেও আসতে পারে। ক, আমরা ক খ গ ঘ চারটা লিখি না, এই ক তে আসতে পারে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন, অথবা আসতে পারে আত্মসমর্পণের সময় মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতির নাম কি, বা বাংলাদেশের প্রতিনিধি পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কে গিয়েছিলেন, তারপর আসতে পারে কমান্ডার কে ছিলেন। ওকে, এরপর দেখো, রেসকোর্স ময়দানের খোলা আকাশের নিচে একটি টেবিলে বসে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং পরাজিত পাকিস্তানি বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল কে নিয়াজি। দেখো, দলিলে স্বাক্ষর করেন কে নিয়াজি, দলিলে স্বাক্ষর করেন নিয়াজি। দলিলে কে স্বাক্ষর করেন এটাও আমাদের ক নাম্বার কোয়েশ্চেন আসতে পারে। কে নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন পাকিস্তানের পক্ষে, পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান। এখন এই যে এখন আমাদের পাকিস্তান বাংলাদেশ আলাদা, এখন আমি পাকিস্তান বললাম মানে আমি পশ্চিম পাকিস্তানকে বুঝাই, আর বাংলাদেশ তো বাংলাদেশই, এখানে কোনো পূর্ব পশ্চিম নাই। এখন দেখো, বন্দি করা হয় পাকিস্তানি বাহিনীর প্রায় 93,000 সদস্যকে। এরপর দেখো, এভাবে আমাদের মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ লড়াই সমগ্র বাঙালি জাতির স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা, দৃঢ় ঐক্য, মিত্রবাহিনীর সক্রিয় সহায়তা এবং বিশ্ব জনমতের সমর্থনে মাত্র 9 মাসে আমাদের মুক্তিযুদ্ধ তার সফল সমাপ্তিতে পৌঁছে। প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শেষ আমাদের মুক্তিযুদ্ধ। এই যে এতটুকু, এই লাইনটা, এই যে এতটুকু, এখান থেকে এতটুকু, এই জায়গাটা দেখা যায় আমরা অনেক সময় আমাদের অনেক সিকিউ কোয়েশ্চেনের একদম লাস্টে লিখি, উদ্দীপক থেকে আমরা এটা বুঝতে পারি বা ওটা বুঝতে পারি, তখন আমরা মনের আনন্দে কিছু একটা লিখে দিই যে আমরা এতটুকু লিখছি আর এটা তো নিজে নিয়ে লিখতে পারবো। এই কাজ করিও না। যখন তোমরা লাস্ট যে পার্টটা লিখা স্টার্ট করো, যে একদম শেষের প্যারাটা যখন লিখো, তখন চেষ্টা করবা যে পুরোটা যেহেতু বই থেকে লিখছো শেষের প্যারাটাও বইয়ের কিছু লাইন লিখতে। এই যে এই লাইনগুলো কোনো একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু লাইন না, এগুলো সব জানি, কিন্তু এটা বইয়ের ভাষা, বইয়ের ভাষার কারণে এটা সুন্দর দেখতে। তুমিও সেম কথাই লিখবা, কিন্তু বইয়ের ভাষাটা লিখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে নাম্বার এমনিই বেশি পাওয়া। জ্ঞান অর্জন আর নাম্বার পাওয়া দুটাই হবে টার্গেট। শেষ, আমাদের মুক্তিযুদ্ধ শেষ। এখানে কোনো প্রবলেম বা কনফিউশন আছে? তাহলে বলো তো, 1971 সালে কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? কত তারিখে? 10 এপ্রিল। 10 জানুয়ারি। 10 এপ্রিল। 10 এপ্রিল, 10 জানুয়ারি না বাবা, 10 এপ্রিল। আর শপথ গ্রহণ করে 17 এপ্রিল। সবাই এটা মনে রাখবা, মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল, আর মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল। ওকে, এটা মনে রাখবা। বই তো সামনেই আছে, পাশে এই যে 17 এপ্রিলের পাশে ব্রেকেট দিয়ে লিখে রাখো শপথ। 17 এপ্রিলের পাশে ব্রেকেট দিয়ে লিখে রাখো শপথ। ওকে, এখন 1 নাম্বারটা বুঝছি। 2 নাম্বার দেখো, 1971 সালে অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য কি ছিল?
বিশেষ বৈশিষ্ট্য। অসহযোগ আন্দোলন মানে কি মনে আছে? অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন মানে হচ্ছে আমরা গভর্নমেন্টকে কোনো হেল্প করব না। হ্যাঁ, যে কোন একটা জায়গায় যখন সরেও দেখবা, তার মানে দেখবা যে এটা একটা নেগেটিভ ওয়ার্ড। যখন কোন একটা ওয়ার্ডে স্বরেও দেখবা প্রথমে, মানে ওটা ওই স্বরেওটা বাদ দিয়ে যদি একটা নতুন ঠিকঠাক একটা শব্দ করতে পারো তো ওকে। আর যদি দেখো যে ওই শব্দ করার পরে যে স্বরেওটা আলাদা, ওটা লাগানোর পরে একটা নেগেটিভ ওয়ার্ড আসবে, এই নেগেটিভ অসহযোগ আন্দোলন। সহযোগ মানে কি? সহযোগ মানে হচ্ছে সহযোগিতা থেকে সহযোগ কথাটা আসছে। তার মানে হচ্ছে সহযোগিতা মানে হচ্ছে হেল্প করা, আর অসহযোগ মানে হচ্ছে অসহযোগিতা থেকে অসহযোগ কথাটা আসছে। তার মানে আমি হেল্প করব না। হ্যাঁ, আমরা গভর্নমেন্টকে কোনো হেল্প করব না। ওকে, এটা হচ্ছে আমাদের অসহযোগ আন্দোলন। গভর্নমেন্টকে হেল্প করবো না, এটা হচ্ছে আমাদের অসহযোগ আন্দোলন। ওকে, এই অসহযোগ আন্দোলন এই রিসেন্ট আমাদের কিছুদিন আগে আমরা যে আন্দোলনটার মধ্যে দিয়ে গেছি, তো ওখানে আমাদের একবার অসহযোগ আন্দোলন এসেছিল, কিন্তু হচ্ছে আমরা ওটা পরে দেখা যায় যে ওটার আর দরকার পড়ে নাই। হ্যাঁ, এই যে অসহযোগ আন্দোলন মানে হচ্ছে আমরা গভর্নমেন্টকে হেল্প করবো না। তখন আমাদের পশ্চিম আর পূর্ব পাকিস্তান দুটো আলাদা আলাদা প্রদেশ ছিল ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্টও একটা, যে কন্ট্রোল তো করতেছে পাকিস্তান আমাদেরকে, তো ইকোনমি তো পাকিস্তানের, অর্থনীতির চাকাটা তো পাকিস্তানের, তাই না? এখন আমাদের দেশের 56% মানুষ, মানে আহ, পাকিস্তান পাকিস্তানের টোটাল যে পপুলেশন বা মোট সর্বমোট জনসংখ্যার মধ্যে 56% জনসংখ্যা ছিল আমরা। এখন দেখো 50-50, মানে কোন একটা কোনো দুই ভাগকে যদি 50% আর 50% করো 100%, কোনো কিছু টোটাল 100% থেকে বাড়ে না। তার মানে দেখো আমাদের দেশের মানুষ ছিল 56%, তার মানে আমরাই বেশি। 100 থেকে 56 মাইনাস করো, দেখো পাকিস্তান কম। এখন এই যে 56% আমরা আর বাকি 44% ওরা, তো এখন 44 তো এমনিই কম। তাও আমাদের কাছ, তার মানে কি আমাদের কাছ থেকে ওদের ওদের কাছে বেশি টাকা যাচ্ছে, আমাদের লোকজন বেশি কাজ করতেছে, আমাদের লোকজন বেশি বাংলা ভাষায় কথা বলতেছে। তখন সবকিছু আমরা করতেছি কিন্তু আমরাই নির্যাতিত। এই জন্যই হচ্ছে দেখা যাচ্ছে যে আহ মুজিবনগর সরকার ফর্ম হওয়ার আগে, যখন দেখা যাচ্ছে শেখ মুজিবের সাথে আর শেখ মুজিবের সাথে যখন মিটিং করতেছিল না পাকিস্তান সরকার, তখন হচ্ছে শেখ মুজিব অসহযোগ আন্দোলনের ডাক দেয়, মানে আমরা গভর্নমেন্টকে কোনো হেল্প করব না, বাংলাদেশিরা গভর্নমেন্টকে কোনো হেল্প করবে না। হেল্প না করার মানে হচ্ছে জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা, মানে হচ্ছে আমরা কোনো ধরনের গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজে যাব না। কলকারখানা বন্ধ রাখা, কলকারখানা বন্ধ যদি থাকে, একদিন যদি কলকারখানা বন্ধ থাকে তাহলে 1000 কোটি টাকা লস। হ্যাঁ, ধরো আমাদের দেশে একদিন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ, একদিন গার্মেন্টস বন্ধ হয়ে যায় আমাদের দেশে। আহ দেখবা যে চট্টগ্রামে KEPZ আছে, CEPZ আছে, কুমিল্লাতে EPZ আছে, এরপর হচ্ছে আমাদের ঢাকায় অনেক বড় একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এই জিনিসগুলো, এই সবগুলোর মধ্যে একটা কোম্পানি, এই যে এটা তো অনেক বিশাল একটা জিনিস, এখন ওই ওই বিশাল জিনিসের মধ্যেও যদি একটা কোম্পানি বন্ধ থাকে, দেশের 1000 কোটি টাকা লস, তাই না? এখন একদিন বন্ধ থাকার কারণে অনেক অনেক টাকা লস। এখন যখন লস হয়ে যাবে, তার মানে গভর্নমেন্ট বাধ্য, তোমার কথা মেনে নিতে বাধ্য। তুমি কাজ করতেছো না মানে আমারই ক্ষতি হচ্ছে। তার মানে কি আমরা যখন অসহযোগিতা কিভাবে করি? অধিবেশন না করে। দেখো আমি তোমাদেরকে কি বললাম, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। বর্জন করা মানে আমরা কোনো হেল্পই করতেছি না, বর্জন করা একটা নেগেটিভ ওয়ার্ড। বন্ধ করে দিব, আমরা কোনো কাজই করবো না, আমরা বন্ধ করে দিব। এই যে বন্ধ করা একটা নেগেটিভ ওয়ার্ড, এই যে এই নেগেটিভ গুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এখানে কি, এখানে অপশন কি 1 আর 2, ক ক হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে আমি এতক্ষণ কি পড়ালাম? বুঝা জি গেল? মিস। ওকে, কোনো কনফিউশন আছে?
ওকে, না মিস। দেখো এবার 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 এই দুটো পড়ি। অষ্টম শ্রেণীর ছাত্রী নওমি 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার ছবিতে একজন লোক চশমা পরা একটি আঙ্গুল উঁচু করে ভাষণ দিচ্ছে, আর উপস্থিত জনতার উত্তেজনা ফেটে পড়ছে। নওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের ইঙ্গিত করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবাই একমত? জি মিস। জি, বাকিরা সবাই একমত? দেখো, জি মিস, এর আনসার এটাই হবে। এটাই হবে, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, দেন হচ্ছে উদ্দীপকে উক্ত ব্যক্তি ভাষণ প্রধানত কিসের অনুপ্রেরণা জাগিয়েছে? দেখো, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, অসহযোগ আন্দোলন, 6 দফা আন্দোলন, কিসের অনুপ্রেরণা জাগায়? স্বাধীনতা আন্দোলন। এই অ্যান্সারের এগেইনস্টে কেউ কিছু বলবে? কারোর অন্য অ্যান্সারও হতে পারে, বলতে পারো। স্বাধীনতা আন্দোলন। অসহযোগ। অসহযোগ। দেখো, আমাদের শেখ মুজিবুর রহমান এই যখন যত যত ধরনের আন্দোলনের ডাক দেয়, কখনো এই যে 7ই মার্চ যেভাবে 8 লক্ষ মানুষের সামনে দাঁড়ায় যেভাবে ভাষণ দিছে ওভাবে ভাষণ দেয় নাই। তার মানে হচ্ছে, দেখো, আমাদের ওই যে 7ই মার্চের ভাষণ আমাদেরকে বললো যে যা যা কিছু থাকবে সবকিছু নিয়ে তোমরা প্রস্তুত থাকবা, যেন আমাদের উপরে নির্যাতন হামলা আসলে আমরা এটাকে ডিফেন্ড করতে পারি। এখন দেখো, 26শে মার্চের স্বাধীনতা দিবস উপলক্ষে এই চিত্রাঙ্কন, একটা মানুষ আঙ্গুল উঁচু করে ভাষণ দিচ্ছে আর জনতা উত্তেজনায় ফেটে পড়ছে। যখন এই কথাটা দেখবা, যে যখন কোনো একটা মানুষের বিবরণ দিচ্ছে, ওই মানুষটা আঙ্গুল উঁচু করে কথা বলছে, চশমা পরা, তার মানে কি 7ই মার্চের ভাষণ দিচ্ছে। 7ই মার্চের ভাষণের কথা বলা মানেই হচ্ছে এটা স্বাধীনতা আন্দোলন। বুঝা গেছে? 7ই মার্চের আন্দোলনের কথা মানেই হচ্ছে এটা স্বাধীনতা আন্দোলন। ওকে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? জি মিস। জি মিস। আমি অনেক দিন ধরে চলো নতুন চ্যাপ্টার পড়ি। বাংলাদেশের অর্থনীতি। মুক্তিযুদ্ধ যতটুকু অনেক ইনফরমেশন জানতে হয়েছে, আমাদের অর্থনীতি নিয়েও একটু ইনফরমেশন জানা লাগবে, কিন্তু অর্থনীতিটা অনেক মজার। কারণ হচ্ছে অর্থনীতি মানে হচ্ছে তুমি ঘুরে ফিরে এক জায়গায় সেই দাঁড়ায় যাবে। হ্যাঁ, তোমাকে এইখানে দেখা যাচ্ছে যে আমরা যারা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, আমরা বিজ্ঞানে যেমন খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল করি, আমাদের দেশের বা পৃথিবীর বিশ্বের অর্থনীতিও এই খাদ্য শৃঙ্খল বা খাদ্য জালের উপর, একজন আরেকজনের উপর ডিপেন্ড করে করে, একজন আরেকজনের কাজের উপর ডিপেন্ড করে করে। এখন দেখো, খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল মানে কি, একটা আরেকটাকে খাদক হিসেবে ইউজ করে করে একটা জাল সৃষ্টি করতেছে। যে ধরো যে মাছ মাছ যদি পুকুর বা পুকুরের বড় মাছগুলো যদি পুকুরের ছোট ছোট পোনা বা ছোট ছোট মাছগুলো না খায়, বা কিছু কিছু মাছ দেখবা যে পুকুরে থাকা অনেক শৈবাল খেয়ে ফেলে, এই জিনিসগুলো না খায়, তাহলে এগুলোর আধিক্য হয়ে যাবে। তখন এটা যখন বেড়ে যাবে, তখন এটা আমাদের পুকুরের জন্যই ক্ষতি। তার মানে কি, এখন একটা মাছ আরেকটা ছোট মাছকে খেয়ে, বা পুকুরের যে জু প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন গুলো আছে ওগুলোকে খেয়ে হচ্ছে পুকুরকে পরিষ্কার রাখতেছে, বা পুকুরকে জীবাণু মুক্ত করে রাখে, বা পুকুরে কোনো একটা জিনিসের বেশি আধিক্য বা কোন একটা জিনিসের আধিক্য বাড়ায় ফেলে না, বা কোনো কিছু দেখা যায় অনেক নিচেও নামায় ফেলে না। সেম অর্থনীতি জিনিসটাও সেম। যখন হচ্ছে তোমার কোনো কিছু একজন উপর আরেকজন ডিপেন্ডেন্ট, তোমার তোমার দেশে যদি কৃষক কাজ না করে তুমি ভাত খাইতে পারবা না। তোমার কৃষক যদি পাট উৎপাদন না করে বা পাট চাষ না করে, ওই পুকুরের পানিতে পাট ভিজায় শুকায়, পাটটাকে যদি বিদেশে রপ্তানি না করে, তোমার কাছে ফরেন এক্সচেঞ্জ আসবে না।
এই যে একজন আরেকজন, কিন্তু দেখো ফরেন এক্সচেঞ্জ যখন আমরা কথাটা বলি তখন মনে হয় না যে হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু আসতেছে ঠিকই কোনো না কোনো কৃষকের কাজের কারণে। হ্যাঁ, তাহলে আমরা পড়াটা শুরু করি। চলো, বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ। এটা আমরা সবাই জানি। আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা আমরা সবাই জানি। এদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। আমাদের এটাতে কোনো প্রশ্ন করার কিছু নাই যে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। আমরা নিজেরাও যখন ঈদ ঈদ আসে বা কোন একটা প্রোগ্রাম হয়, এমনি সবাই দল বেঁধে বাড়ি চলে যায়। বাড়ি মানে কি? গ্রাম। কেউ কিন্তু গ্রাম থেকে শহরে ঈদ করতে আসে না, সবাই শহর থেকে গ্রামে ঈদ করতে যায়। তার মানে কি আমাদের ওখানে আমাদের রুট, তাই আমরা গ্রামে যাই। চলো, এবার হচ্ছে আর কৃষি হলো তাদের জীবিকার প্রধান উপায়। দেখো, তুমি তোমার তুমি অন্য কারো কোনো গ্রাম বা কোনো কিছু দেখো না, তুমি তোমার নিজের বাড়ি নিয়ে চিন্তা করো। হতে পারে সেটা তোমার নানার বাসা, সেটা হতে পারে সেটা তোমার দাদার বাসা। হ্যাঁ, এখন দেখবা যে আমাদের আমের দিন আসলে আম আম মানে কিনতে হয় অনেক পরে। তখন প্রথম আমের দিন আসে, তখন গ্রামের বাড়ি থেকেই আমাদের জন্য আম আসে। ওকে, এখন ধরো যে যখন যখন আম জাম লিচু এগুলো সব একই দিনে হয়, তো এখন আম জাম লিচু দেখা যায় যে সবার গ্রামের বাড়ি থেকে একটু একটু করে আসছে। হ্যাঁ, যখন ফলমূল বলো, কোন একটা ফুল বলো, দেখবা যে অনেক সুন্দর সুন্দর প্রিটি প্রিটি ফুল তুমি বাড়ি গিয়ে দেখতে পারবা। কারণ আমাদের গ্রামের বাড়ির মাটি এমন যে ওখানে সবসময় অনেক ভালো ভালো কিছু, অনেক ভালো ভালো অনেক দামি দামি ফল উৎপাদন হয়, অনেক সবজি উৎপাদন হয়, তারপরে অনেক কিছু উৎপাদন হয়। হ্যাঁ, দেখো, এখন একটা কারো যদি ছোট একটা টিনের বাড়িও থাকে গ্রামে, দেখবা যে ওই টিনের উপরে লাউ ঝুলতেছে, বা দেখা যাচ্ছে যে ওই টিনের উপরে তোমার অনেক ধরনের সবজি, যে এই সবজিগুলো লতা পাতা দিয়ে হয়, ওই সবজি ঘুরতেছে। তার মানে হচ্ছে আমাদের সবার রুটই ওই গ্রামে, আর হচ্ছে ওই কৃষি প্রধান। আমরা কেউ না কেউ আমাদের হাত ধরে আমাদের কৃষি হয়। এখন এই কৃষকরাই আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। দেখো, এছাড়াও গ্রামাঞ্চলে কিছু লোক তাঁতি তাঁতি মানে কি? যারা কাপড় বানায়, কাপড় বুনে, বানায় না, এই যে সুতা বানিয়ে কাপড় বুনে, ওনারা হচ্ছে তাঁতি। এরপর জেলে, এরপর কুমার কামার, মুদি দোকানদার ছোটখাটো ব্যবসা করেও জীবনযাপন করে। শহরাঞ্চলের মানুষ প্রধানত চাকরি বা ব্যবসা করে। আমরা প্রত্যেকে, আমাদের শহরে এমন কোনো মানুষ নাই, আমাদের শহরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, যে কোনো জায়গা বলো, এমন কোনো মানুষ নাই যেখানে শহরাঞ্চলে কোনো মানুষ কৃষি কাজ করে তারপর খাচ্ছে। কৃষি কাজ করে ওগুলো বাজারে বিক্রি করে ওখান থেকে টাকা এনে ওর ঘর চলে। এরকম একটাও মানুষ পাবা না। যে মানুষ হয় না যে 100% এর মধ্যে 1% হলেও এমন, আমাদের বাংলাদেশে 1%ও এমন না। 1%ও এমন না। যারাই শহরে থাকে তারা কোনো না কোনো কাজ করে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। ওকে, এছাড়াও শহরে বহু লোক রিক্সা, দেখো রিক্সা ওনার একটা কাজ, ঠেলা ভ্যান গাড়ি চালক, মুঠে মজুর, ছোট দোকানদার এবং ফেরিওয়ালা ইত্যাদি হিসাবেও জীবনযাপন করে। এসব কাজ হয় ব্যক্তি উদ্যোগে। ওকে, ব্যক্তি উদ্যোগ, সবকিছু ব্যক্তি উদ্যোগ। এই যে আমার আমার যিনি আমার রিক্সা চালাচ্ছেন, উনি হচ্ছে ধরো আজকে রিক্সা চালাইলো, ওনার যদি মনে হয় উনি কালকে রিক্সা চালাবেন, উনি কালকে রিক্সা চালাবেন। এটা হচ্ছে ওনার ব্যক্তি উদ্যোগ। এটা হলো ওনার ব্যক্তি উদ্যোগ। আর হচ্ছে, কিন্তু যারা চাকরি করে বা ব্যবসা করে ওনাদের এটার উপর কোনো কন্ট্রোল নেই, ওনাদেরকে যাইতেই হবে। দেখো, পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানায় এদেশে কিছু শিল্প কারখানা এবং রেল, সড়ক এবং নৌ পরিবহন ব্যবস্থা রয়েছে, এখানে অনেক মানুষ কাজ করে।
শিক্ষা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ সেবা খাত রয়েছে। বাংলাদেশে বেসরকারি মালিকানায় দেশে অনেক শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দেশের উন্নয়নে এগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, একটা রিক্সা চালক থেকে শুরু করে আমাদের একজন কর্পোরেট অফিসার পর্যন্ত, প্রত্যেকটা মানুষ আমাদের অর্থনীতিতে অনেক 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 বড় ভূমিকা পালন করে। ওকে, যে যার যার মতো করে পালন করে। এখন দেখো, আমাদের যারা বড় লোক তারা ক্রমেই বড় লোক হয়, যারা একটু গরিব বা নিম্ন মধ্যবিত্ত তারা ক্রমেই তাদের অবস্থা অবনতি হয়। এর কারণ হচ্ছে আমরা একজন আরেকজনের প্রতি কোঅপারেটিভ না। যদি আমরা যারা ধরো আমাদের দেশে যারা একটু উচ্চ অবস্থায় আছে বা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যাকে বলি, ওনারা যদি যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ওনাদেরকে ওনাদের কাজে সাহায্য করে বা ওনাদের ইনকাম বাড়াতে হেল্প করে, তাহলে দেখা যায় যে আমাদের দেশের অর্থনীতি একটা ব্যালেন্স থাকে। এই কথাটা আমি পরে বুঝাচ্ছি। এখন অর্থনীতি যেহেতু আমরা ডিপলি যাই নাই, আমরা এখন বুঝতেছি না। হ্যাঁ, দেখো, দেশের উন্নয়নে এগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাছাড়া বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে এসব খাত থেকে। এভাবে সরকারি এবং বেসরকারি দুই খাতকে নিয়ে বাংলাদেশের অর্থনীতি জীবনধারা বিকশিত হয়। দেখো এখানে কি বললো, প্রথমে বলছে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশে কৃষি কাজই হচ্ছে আমাদের প্রধান জীবিকা। নেক্সট কি বললো, আমাদের গ্রামাঞ্চলে কৃষক বাদেও তাঁতি থাকে যারা আমাদের কাপড় বুনে। এছাড়া জেলে থাকে, জেলে না থাকলে আমরা মাছ কেমনে খাবো। কামার থাকে, কুমোর থাকে। এরপর হচ্ছে মুদি দোকানদার থাকে যাদের থেকে আমরা যে চিপস আলু পটল কিনি, সরি আলু পটল বলতেছি, চিপস কিনি বা আমাদের ডিম কিনি। এইগুলো হচ্ছে আমাদের মুদি দোকানদার। চিপস কিনি আর ডিম কিনি, এই যে আমরা আমাদের মোজো কিনি, এগুলো হচ্ছে আমরা আমাদের মুদি দোকানদার থেকে কিনি। হ্যাঁ, এরপরে শহরাঞ্চলে আমাদের চাকরি করে, শহরাঞ্চলে বেশিরভাগ মানুষ চাকরি করে, কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করে। এছাড়াও অনেক সময় শহরে এসে মানুষ রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায় বা দিনমজুর হিসেবে কাজ করে, ফেরিওয়ালা হিসেবে কাজ করে। আমাদের আবাসিকে প্রতিদিন সকালে একটা ফেরিওয়ালা আসে। প্রতিদিন সকালে ফেরিওয়ালা আসে একটা গ্রামীণ একটা খাবার নিয়ে। ওই খাবারের নাম আমি জানি না, একটা গ্রামীণ খাবার নিয়ে প্রতিদিন আসে। আমি প্রতিদিন দেখি, কিন্তু কেউ এই খাবার হয়তো বড়রা চিনে, ছোটরা না চেনার কারণে এটাতে কেউ ইন্টারেস্ট দেখায় না। এখন আমিও চিনি না, আমিও আম্মু থেকে কোনোদিন জিজ্ঞেস করিনি। এই যে ফেরিওয়ালাটা আসে, উনি কিন্তু গ্রাম থেকেই গ্রামীণ একটা ঐতিহ্যবাহী খাবার বানিয়ে আমাদের এখানে বিক্রি করতে আনেন। হ্যাঁ, এটা ওনার জীবিকা। এখন এটা বিক্রি করলেই উনি হচ্ছে টাকা পাবেন, যা দিয়ে তার সংসার চলবে। হ্যাঁ, এরপরে দেখো আমাদের গভর্নমেন্ট অনেক অফিস আদালত আছে, যে আমাদের কোর্ট বলো, পুলিশ স্টেশন বলো, এরপর হচ্ছে রেলওয়ে, তারপর হচ্ছে আর এই যে আমাদের মেডিকেল কলেজগুলো, এই সবগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মালিকানা, এগুলো গভর্নমেন্টের আন্ডারে। ওখানে ডাক্তার ছাড়াও অনেক মানুষ কাজ করে। এখন অনেক ধরনের মানুষ থাকতে পারে। এরপর নৌ পরিবহনের মানুষগুলো দেখা যায় যে ওখানে যারা নৌ পরিবহন গুলা চালান, ওনারা ছাড়াও অনেক ধরনের মানুষ থাকে। এরপর হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাত। শিক্ষা খাত মানে আমাদের টিচার ছাড়াও আমাদের দেখা যায় যে একজন ঘন্টা বাজান, দপ্তরি থাকেন, কেউ দেখা যায় আমাদের স্কুল পরিষ্কার রাখছে, কেউ দেখা যাচ্ছে আমাদের কোনো প্রত্যয়নপত্র লাগলে বা আমাদের কোনো কিছু দরকার হলে আমরা অফিসে যাই, ওখানে কিছু মানুষ থাকেন, প্রত্যেকের জায়গায় একটা একটা কাজ করে। এই যে ওনাদের সবার স্যালারি হয় না, এই যে ওনাদের এই স্যালারি গুলাই হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরে গিয়ে আরেকটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওরা গভর্নমেন্টকে দিয়ে দেয়। এই জিনিসটা দিয়ে আমাদের দেশ চলে। এছাড়াও আমরা প্রত্যেকে কাজ করে যে আমরা জিনিসপত্র কিনি। হ্যাঁ, আমরা ধরো কোথাও গেলাম, আমরা 1 লিটার দুধ কিনলাম, ওই দুধের সাথে আমাদেরকে
কিছু টাকা 10 টাকা বা 15 টাকা ভ্যাট দিতে হয়, এই ভ্যাটটা গভর্নমেন্টের কাছে চলে যায়। এখন দেখো, শুধু তোমার বাসায়ও দুধের প্রয়োজন আছে, তাই না? তুমি তোমার যে কোনো কারোর বাসায় হলেও 1 লিটার দুধ কিনলো 15 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিল। এখন ধরো আমার বাসায় অনেকগুলো ছোট ছোট বাচ্চা, বা আমার বাসায় অনেক বয়োজ্যেষ্ঠ কিছু মানুষ যাদের এসেনশিয়াল দুধ খাওয়াটা, রেগুলারলি দুধ খাওয়াটা সবারই দরকার, রেগুলার দুধ খাওয়াটা যাদের এসেনশিয়াল, দেখা যায় যে ওনাদের জন্য কারো যাদের বড় ফ্যামিলি ওদের দেখা যায় যে 10-12 লিটার দুধ লাগতেছে, বা 5-6 লিটার দুধ লাগতেছে 15 দিন পর পর বা 10 দিন পর পর। দেখা যায় ওনাদের ওই দুধটা থেকে অনেকটুকু ভ্যাট গভর্নমেন্টের কাছে চলে যায়। এখন যার যত ইনকাম বেশি, তার তত এক্সপেন্সেস বেশি, গভর্নমেন্টের কাছে তার থেকে তত বেশি টাকা যাচ্ছে। কিন্তু দেখা যায় যে আমাদের দেশে 100% মানুষের মধ্যে 55% বা 65% মানুষ, 65% মানুষ দিন এনে দিন খায়, বা দিন এনে দিন খায় না, মানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। আমাদের ঢাকা শহরে, আমাদের চিটাগাং শহরে, খুলনা বা অন্যান্য জায়গায় আমরা যে প্রিভিলেজ মানুষ আছি, এই মানুষগুলো যে দেখতেছি, এগুলো আমাদের দেশের খুব গুটি কয়েক মানুষ, খুবই অল্প সংখ্যক মানুষ। কিন্তু দেখো, আমাদের এই অর্থনীতি রান করে কিন্তু যারা এই যে নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো, কিন্তু আমাদের খুব কম সংখ্যক মানুষ উচ্চবিত্ত হওয়ার কারণে, খুব কম সংখ্যক মানুষ উচ্চবিত্ত, কিন্তু ওই উচ্চবিত্তরা যে টাকা ইনকাম করে ওই টাকাটাও দেখা যায় যে ওই যখন আমরা জিডিপি গ্রোথ বা কোন একটা আমাদের অর্থনীতি কত উন্নত হলো এটা যখন আমরা হিসাব করি, তখন আমরা যে উচ্চবিত্তদের যে ইনকাম আছে, ওই উচ্চবিত্তদের ইনকামকে আমরা ডিভাইড করে ফেলি ওই যে যারা খেটে খাওয়া মানুষ বা দিন এনে দিন খায়, যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ আছেন, ওনাদের সবার টোটালের সাথে আমরা ডিভাইড করে ফেলি, যার কারণে ওনারা তো কম ইনকাম করে, আমাদের মোট অর্থনীতির টাকাটা কমে যায়, যার কারণেই আমরা উন্নয়নশীল দেশ। বুঝা গেছে এটা? এই যে আমরা এখানে অধ্যায় শেষে এই যে জিডিপি জিএনপি পড়বো, এই যে তখন আমরা ভালো করে এটা বুঝবো। এবার দেখো, এবার এতটুকুতে মন দাও, এতক্ষণ আমি খুব উল্টাপাল্টা কথা বলছি। এখন দেখো, এখন এখন পড়ায় আসো। অর্থনীতি মানে কি? অর্থনীতি মানে হচ্ছে তুমি একটা দেশ চালানোর জন্য যতটুকু টাকা, বা তুমি নাগরিকদের থেকে যতটুকু টাকা পাচ্ছ, ওই টাকা দিয়ে তুমি ওই টাকা সার্কুলেট করে দেশ বা বিদেশে কি পরিমাণ নিজের দেশে কি পরিমাণ উন্নয়ন করতেছো, বা নিজের দেশের মানুষের কি পরিমাণ উন্নয়ন করো, এটাই হচ্ছে তোমার অর্থনীতি। ওকে, এখন দেখো, মোট দেশজ উৎপাদন, বাংলা হচ্ছে মোট দেশজ উৎপাদন, ইংলিশ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। যখন আমাদের সিকিউতে প্রশ্ন আসবে, তখন আমাদের কখনোই এই কোশ্চেনটা আসবে না যে মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমাদের কোশ্চেন করার সময় করবে জিডিপি দিয়ে। হ্যাঁ, আমাদের কোশ্চেনটা করাই থাকবে যে বাংলাদেশের জিডিপি সম্পর্কে তুমি কিছু লিখো। মানে এটা আমি তোমাকে এমনি বললাম যে যখন কোনো সিকিউ আসবে তখন দেখবা যে বলার সময় বলবে হ্যাঁ জিডিপি নিয়ে এটা বলো, বা জিডিপি নিয়ে ওটা বলো, তখন তোমাকে মনে রাখতে হবে যে জিডিপি আসলে কি। এখন দেখো, এটা দাগাও, প্রথম লাইনটা দাগাও। একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। জিডিপি মানে দেখো দেশের অভ্যন্তর মানে হচ্ছে আমার বাংলাদেশের একটা মানচিত্র আছে আমাদের পৃথিবীতে, বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশেরও একটা মানচিত্র আছে। এই মানচিত্রে এই বাংলাদেশের বর্ডারের ভিতরে তুমি একজন বাংলাদেশি হও, বা তুমি, আমাদের দেশে অনেক বিদেশি মানুষ থাকে না, বা বিদেশি হও, তুমি দেশি হও বিদেশি হও, আমার দেশের ভেতরে তুমি যে ধরনের দ্রব্য, এটা খাদ্যদ্রব্য হইতে পারে,
এটা তোমার জামা কাপড় হতে পারে, এটা তোমার যে কোনো কিছু হতে পারে যেটা দিয়ে টাকা আসবে। ওই যে কোনো জিনিস উৎপাদন তুমি আমার এই দেশের ভিতর করবা, এটা তুমি হও দেশি হও বিদেশি, এটা এটা কোনো কিছু না যে তুমি দেশি হও বিদেশি হও, ডাজন্ট ম্যাটার। তখন হচ্ছে দেখবা যে তুমি দেশি বিদেশি যেই হও না কেন, এই যে আমাদের মানচিত্রের ভিতরে যা উৎপাদন হবে তা হচ্ছে জিডিপি। ওকে, এখানে বলা আছে একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিক, অভ্যন্তর মানে আমাদের দেশের যে মানচিত্রটা আছে বা বর্ডারের ভেতরে, দেশি বা বিদেশি আমাদের দেশের মানুষ উৎপাদন করতে পারে, বিদেশের মানুষ উৎপাদন করতে পারে, যেই উৎপাদন করুক দেশি হোক বিদেশি হোক যেখান থেকে আসবে আসুক, উৎপাদন করলে ওই জিনিসটা হবে আমাদের জিডিপি। জিডিপি হিসাব করা হয় মূলত একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক এই দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট। জিডিপি কেন হিসাব করা হয় এটা তোমাকে 2 নাম্বার কোয়েশ্চেনে আসতে পারে, যে জিডিপি হিসাব করা হয় মূলত একটি দেশের সামগ্রিক অর্থনীতির শক্তি বা সামর্থ্য বোঝার জন্য। তো এখন এই লাইনটা দিয়ে বলবে যে ব্যাখ্যা করো। ওকে, জিডিপি হিসাব করা হয় মূলত একটি দেশের সামগ্রিক অর্থনীতির শক্তি বা সামর্থ্য বোঝার জন্য। এটা হচ্ছে জিডিপি। এই লাইনটা এসে পাশে লেখা আসতে পারে ব্যাখ্যা করো। এরপর দেখো, তবে কোনো দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানি যদি বিদেশি ব্যবসা করে টাকা পাঠায়, সে আয় মোট অভ্যন্তরীণ উৎপাদন হিসেবে পরিগণিত হবে না। এই যে এই লাইনটা বুঝার চেষ্টা করো, কি বললো এখানে। আমি তোমাদেরকে জিডিপি মানে কি বললাম, দেশের অভ্যন্তর মানে আমার যতটুকু আমার মানচিত্রে আমার দেশের বর্ডার যতটুকু, ওই বর্ডারের ভেতরে আমি বাংলাদেশের মাটিতে যা উৎপাদন করব তা জিডিপি। এটা আমি উৎপাদন করি বা কোনো বিদেশি নাগরিক উৎপাদন করি, কোনো সমস্যা না। মাটি আমার দেশের, জিনিস আমার দেশের, মাটি আমার দেশের, ওই উৎপাদনটা আমার দেশের। ওকে, ওই উৎপাদক বা ও দেশি বিদেশি হোক গা, কিন্তু মাটি আমার দেশের, আমার মাটিতে জিনিস উৎপাদন হচ্ছে, তার মানে এটা জিডিপি। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আছে যারা দেশের বাইরে থাকে, তাই না, ওরাও তো বাংলাদেশি। যখন ওরা কিছু উৎপাদন করলে ওটা কিন্তু জিডিপি হিসেবে কাউন্ট হবে না। সবসময় মনে রাখবা আমার দেশের মাটিতে যা উৎপাদন হবে তা জিডিপি। আমার দেশের মাটিতে যা উৎপাদন হবে ওটা থেকে আমি যে টাকাটা পাবো ওটা জিডিপি। কিন্তু আমার দেশের মানুষ বিদেশে গিয়ে কি উৎপাদন করতেছে ওটা আমার দেখার দরকার নেই, বা ওটা আমার জিডিপি না। ওকে, এটারও একটা নাম আছে, এটা আমি এই যে পরের টপিকটাই এটা। দেখো, তখন অর্থাৎ জিডিপি তো অন্তর্ভুক্ত হবে না। তার মানে অনেক মানুষ আছে যে বিদেশে থাকে, রেমিটেন্স পাঠায়, কেউ দুবাই থাকে, সৌদি থাকে, অনেক মানুষ দেখা যায় স্পেন থাকে, ওনারা দেশের মানুষের জন্য টাকা পাঠায় না। এই যে এটা রেমিটেন্সটা আমাদের দেশের জিডিপি না, কারণ ওনারা তো ওই দেশে কাজ করে ওই দেশের অর্থনীতির চাকাকে সবল রেখে আমাদের কাছে পাঠাচ্ছে। এটা জিডিপি হিসেবে পরিগণিত হবে না। মূলত জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক চাকা। জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য। এই যে এটা বললাম যে জিডিপি মানে হচ্ছে আমাদের দেশের ভেতর যা হবে তা। এই যে এই লাইনটা বললাম যে 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য আসবে। এই লাইনটা জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য, এই লাইনটাও আমাদের 2 নাম্বারের কোয়েশ্চেনের জন্য আসতে পারে। এরপর দেখো মোট জাতীয় উৎপাদন। এই যে এখন দেখো এই যে লাস্ট লাইনে আমরা পড়লাম যে বিদেশিরা যখন কোনো কিছু টাকা দিচ্ছে আমাদের জন্য বা বিদেশি কোম্পানির জন্য কাজ করছে, এটা আমাদের জিডিপি কি না, এটা আমাদের জিডিপি না, এটা হবে আমাদের জিএনপি। জিএনপি মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমাদের কোশ্চেনও আসবে জিএনপি দিয়ে, গ্রস ন্যাশনাল প্রোডাক্টে আমাদের কোশ্চেনও আসবে জিএনপি দিয়ে। একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর, যে সকল দ্রব্য এবং সেবা উৎপাদন করে মোট আর্থিক মূল্য পায় তাকে জিএনপি বা জাতীয় উৎপাদন বলে। দেখো, আমাদের দেশের নাগরিক হতে হবে। জিডিপির মূল কাহিনী হচ্ছে দেশের মাটি দেশের অভ্যন্তরে থাকতে হবে,
কিন্তু জিএনপির মূল কাহিনী হচ্ছে আমাদের দেশের নাগরিক, এটা বাংলাদেশে হোক বিদেশি হোক, যেখান থেকে আমাদের টাকা দিচ্ছে ওটা হবে আমাদের জিএনপি। জিডিপি মানে হচ্ছে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যা কিছু উৎপাদন হবে, দেশি বিদেশি যার হাতেই হোক, আমাদের দেশের অভ্যন্তরে যা কিছু উৎপাদন হবে তা হচ্ছে জিডিপি। আর তারপর হচ্ছে আমাদের দেশের নাগরিক একজন বাংলাদেশি আমাদের দেশে উৎপাদন করুক বা বিদেশে উৎপাদন করুক, যখন সে বাংলাদেশি কোনো কিছু যখন উৎপাদন করে ওটার আর্থিক মূল্য হচ্ছে জিএনপি। জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? জি মিস। সবার ক্লিয়ার? ওকে, দেখো, একটি দেশের নাগরিক নিজ দেশ সহ, এই যেখানে লেখা আছে একটি দেশের নাগরিক নিজ দেশ সহ যেখানেই চাকরি বা ব্যবসা করুক না কেন, যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা হচ্ছে যার মোট জাতীয় উৎপাদন হিসেবে বিবেচিত হয়। জিএনপি হিসাব করা হয় একটি দেশের নাগরিকের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি করে অর্জিত অর্থের যে পরিমাণ অর্থ বৈধ পথে বাংলাদেশে পাঠায় তা হচ্ছে আমাদের জিএনপি। এখন জিডিপি আর জিএনপি কি বোঝা গেছে? জিডিপি আর জিএনপি বোঝা গেছে? জি মিস।